আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম খান, সহকারী শিক্ষক, বাংলা ডাক্তার গণি সারা উচ্চ বিদ্যালয়, ঘিওর মানিকগঞ্জ। আজকে আমাদের পাঠ্য বিষয় নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান। শিক্ষার্থী বন্ধুরা, গতকাল আমরা নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের এক ঘর নগদান বই অঙ্কগুলো করেছি এবং দু ঘর নগদান বই সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়েছি। আমরা জানি নগদান বইয়ে শুধুমাত্র নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ নগদ প্রতিষ্ঠানের কোনো নগদ টাকা আসলে ডেবিট দিকে নগদ কলামে এবং প্রতিষ্ঠানের নগদ টাকা খরচ হলে বা চলে গেলে ক্রেডিট দিকে নগদ কলামে লিপিবদ্ধ করা হয়। দুগ্র নগদান বইতে শুধুমাত্র ব্যাংকের কলাম বেশি, অর্থাৎ ডেবিট দিকে নগদ টাকা এবং ব্যাংক কলাম, ক্রেডিট দিকেও নগদ টাকা এবং ব্যাংক কলাম। অর্থাৎ প্রতিষ্ঠানের নগদ টাকা আদায় হলে ডেবিট দিকে নগদ কলামে এবং ব্যাংকে টাকা জমা হলে বা ব্যাংক কর্তৃক আদায় হলে ডেবিট দিকে ব্যাংক কলামে এবং প্রতিষ্ঠানের নগদ টাকা চলে গেলে ক্রেডিট দিকে নগদ কলামে লিপিবদ্ধ করা হয় এবং কাউকে চেক প্রদান করলে অথবা ব্যাংক হতে টাকা উত্তোলন করলে ক্রেডিট দিকে ব্যাংক কলামে লিপিবদ্ধ করা হয়। আজকে আমরা একটা অঙ্ক করি, দুটো অঙ্ক করলে সবাই বুঝতে পারবো। সবাই পেজ বার করি, দেখি সবাই 110 পেজ। একটি কাজ আছে, দেখো সবাই। নার্গিস অ্যান্ড ব্রাদার্স একটি খুচরা পণ্যের ব্যবসায় প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেন সমূহ 2017 সালের নভেম্বর মাসে সংগঠিত হয়। নিচে দেওয়া, এখানে কয়েকটি আইটেম দেওয়া আছে, নিচে বলা আছে লেনদেনগুলো দুঘরা নগদান বইতে লিপিবদ্ধ করো। অঙ্কটা আমরা করি। তাহলে অঙ্কটা হলো জনাব নার্গিস অ্যান্ড ব্রাদার্স। আমরা ডাক লিখে নেই, জনাব নার্গিস নার্গিস অ্যান্ড নার্গিস অ্যান্ড ব্রাদার্স দুই ঘোড়া নগদান বই। দুই ঘোড়া নগদান বই। এখন সবটা কেটে নেই, সবাই খেয়াল করে দেখি। একই সব, প্রথমে আমরা পেজটাকে সমান ভাগে ভাগ করবো, অর্থাৎ মাঝখান থেকে ভাগ করে নিব। অর্থাৎ এদিকে ডেবিট, ডেবিট বাংলায় লিখলেও হবে, ইংলিশে লিখলেও হবে। ডেবিট সাথে আমরা ডিআর দিয়ে ডেবিট বোঝায় এবং সিআর দিলেই ক্রেডিট বোঝায়। এখন আমরা যে দিক দিয়ে করি, এ কোন যতগুলো আইটেম হবে এগুলো ততগুলো ঘর হবে। অর্থাৎ চাপাই চাপাই লিখি যাতে আটে। ব্যাংক টাকা, এখানে নগদ টাকা, এখানে খতিয়ান পেজ, এখানে ভাউচার নং। যদিও এই অঙ্কগুলো এইগুলো কাজ লাগে না, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে এগুলো খতিয়ান নং, ভাউচার নং এগুলো কাজ লাগে। আর এখানে দেই তারিখ 1 2 3 4 5 6, অর্থাৎ 19 তারিখ। ব্যাংক টাকা, নগদ টাকা, খতিয়ান পেজ,
ভাউচার নং, এখানে হলো তারিখ। অর্থাৎ এই মুহূর্তে আপনারা লিখতে যায় এই রোজা, ডেবিট দিকে তারিখ অর্থাৎ তান, এর প্রাপ্তি প্রাপ্তি, এখানে ভাউচার নং আমরা সংক্ষেপে লিখি ভাউচার নং। এখানে খতিয়ান পেজ, খতিয়ান পৃষ্ঠা, এখানে নগদ টাকা, নগদ টাকা, এখানে ব্যাংক টাকা, ব্যাংক টাকা, তারিখ প্রদান, প্রদান ভাষার নং, খতিয়ান পেজ, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, নগদ টাকা, ব্যাংক টাকা। অর্থাৎ সকল প্রকার প্রাপ্তি ডেবিট নগদান বইয়ের ডেবিট দিকে এবং সকল প্রকার প্রদান নগদান বইয়ের ক্রেডিট দিকে। আমরা দেখি এখানে আছে প্রথমে নভেম্বর 1 হাতে নগদ ও ব্যাংকে জমা যথাক্রমে 7,000 ও 5,000 টাকা। নভেম্বর সংক্ষেপে লিখলাম নভেম্বর 1। আমরা ব্যালেন্স বিডি বাংলায় লিখতে পারি, ইংলিশেও লিখতে পারি, যা যা খুশি। ব্যালেন্স ব্যালেন্স বিডি সংক্ষেপে লিখি বিডি। ব্যালেন্স বিডি নগদ কলমে 7,000 টাকা, আমরা বাম দিকে জায়গা রাখতে দেবো 7,000 টাকা, এবং ব্যাংক কলমে 5,000 টাকা। অঙ্ক করার সময় সব সময় বাম দিকে জায়গা রাখতে হবে, কারণ টাকা যত বড় হবে, অ্যামাউন্ট যত বড় হবে তত বাম দিকে আসবে। 2 তারিখ আছে 2 নভেম্বর 2 পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। আমরা জানি পণ্য ক্রয় করলে সমস্ত ক্রয় করলে খরচ, ক্রয় করলে খরচ, তাহলে ক্রেডিট দিকে নভেম্বর 2 ক্রয়, ক্রয় হিসাব, ক্রয় করলে আমার খরচ হলো, কিন্তু এদিকে এখানে আমাদের নগদ টাকা খরচ নাই, কারণ ওটা ব্যাংকের খরচ হলো। এই কারণে চেক দিলাম। চেক দিলে আমরা সবসময় চেক দিলেই ব্যাংক কলামে লিপিবদ্ধ করা হবে। পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 4,000 টাকা। চেক প্রদান করার পরে এই টাকাটা ব্যাংকে গেল, এখানে আমাদের নগদ টাকার খরচ হয় নাই। নভেম্বর 4 চেক মারফত পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় করলে আমাদের প্রতিষ্ঠানের আয় হলো, অর্থাৎ পাইলাম। পাইলে কি পাইছি? চেক পাইছি। চেক পেলে আমার নগদ কলামে অর্থাৎ ব্যাংকে কলামে। নভেম্বর 4 বিক্রয়, পণ্য বিক্রয় লিখতে পারি, সোজা বিক্রয় লিখতে পারি। বিক্রয়, বিক্রয় হিসাব। পণ্য বিক্রি করলে আমরা টাকা পাইলাম না, পাইলাম কি? চেক। চেক মারফত পণ্য বিক্রয়, অর্থাৎ চেক হলো। চেক পাইলে ব্যাংকে টাকাটা জমা গেল। কত টাকা? 6,000 টাকা।
তারপরে নভেম্বর 7 ব্যাংক হতে উত্তোলন। আমরা জানি ব্যাংক হতে উত্তোলন করলে একদিকে আমার ব্যাংকের টাকা কমে গেল, তাহলে ক্রেডিট দিকে ব্যাংক কলামে নগদ উত্তোলন করলাম। নগদ উত্তোলন করলে ক্রেডিট দিকে প্রথমে ব্যাংক কলামে এবং পরে তার ডেবিট দিকে নগদের কলামে, কারণ এটা কন্টাইনটি কি জন্য? একদিকে আমার নগদ ব্যাংকের টাকা কমে গেল, একদিকে আমার ব্যাংকের টাকা কমে গেল, অন্যদিকে আমার নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেল। এই কারণে এটা উভয় দিকে কিনতে হবে, এটাই কন্টাইনটি। নভেম্বর 7 উত্তোলন করে আমরা নগদ টাকা পাইলাম, এই জন্য এটা নগদান হিসাব ব্র্যাকেটে কোনটা সিও লেখা যায়, দন্ত শয় রসিকারে সি বাংলা লেখা যায়। ব্যাংক উত্তোলন 3000 টাকা ব্যাংকের কলামে, আমার ব্যাংকের টাকা কমে গেল অর্থাৎ খরচ হলো। অন্যদিকে আমার প্রতিষ্ঠানের ক্যাশে টাকা বাইরে গেল, এ কারণে এটা এইভাবে বসবো নভেম্বর 7। ব্যাংক হিসাব ব্যাংক হিসাব কোনটা? কত? 4000 টাকা, 3000 টাকা, অর্থাৎ এই টাকাটা পাইলাম কোত্থেকে? আমি ব্যাংক থেকে উত্তোলন করা হলো। এই টাকাটা পাইছি আমি কোত্থেকে? ব্যাংক থেকে। এরপরে নভেম্বর 10 প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় হলো। একটা বিলের টাকা আমরা পাইতাম, অর্থাৎ আমরা বলতে আমরা যখন হিসাব করবো কোনো প্রতিষ্ঠানে, তখন ধরে নেব প্রতিষ্ঠানটি আমার, আমি ওই প্রতিষ্ঠানের কর্মচারী, হয় ক্যাশিয়ার, না হলে ম্যানেজার, না হলে হিসাব রক্ষক। ওই প্রতিষ্ঠানের হিসাব রাখা আমার কর্তব্য। ওই প্রতিষ্ঠানের হিসাব মানে আমার হিসাব। তো ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায়, অর্থাৎ আমাদের ব্যাংক আমাদের অ্যাকাউন্টে প্রাপ্য বিলের টাকা জমা হয়েছে, তাহলে আমাদের টাকা বলবো, আমাদের ব্যাংকের টাকাটা বাড়লো। 10 নভেম্বর 10 এখানে লিখলাম প্রাপ্য বিল। ব্যাংক কর্তৃক আদায় হলো 2000 টাকা ব্যাংক নামে। তারপর বলা হয়েছে 13 তারিখে সাইদের নিকট হতে পাওনা টাকা সাইদের নিকট হতে পাওনা বাবদ চেক প্রাপ্তি 8000 টাকা। অর্থাৎ সাইদের কাছে আমরা টাকা পেতাম, আমাদের প্রতিষ্ঠান টাকা পেত, এই টাকা সাইদ নগদ টাকা না দিয়ে আমাদের কি দিল? চেক দিল। তাহলে এটাও ব্যাংক গোলামি। 13 তারিখ সাইদ হিসাব, সাইদ হিসাব চেক প্রাপ্তি, অর্থাৎ চেক পেলে আমরা ব্যাংক গোলামে টাকাটা জমা হলো 8000 টাকা। এরপরে নভেম্বর 20 আসবাবপত্র ক্রয় বাবদ নগদ 3000 টাকা এবং 2000 টাকা চেক প্রদান। আমরা আসবাবপত্র কিনলাম, কোনো কিছু কিনলেই যদি সম্পদ কিনি তারপরেও কি হলো? আমার টাকা খরচ হলো। আমরা এখানে করলাম শুধুমাত্র টাকার হিসাব। এনে আসবাবপত্র ক্রয় বাবদ নগদ টাকা গেল 3000 টাকা আর 2000 টাকা চেক প্রদান। অর্থাৎ আমরা 5000 টাকার আসবাবপত্র ক্রয় করছিলাম, 3000 টাকা নগদ দিলাম এবং 2000 টাকা আমরা চেক দিছি। তাহলে যা বললো ক্রেডিট কলামে। নভেম্বর 20 আসবাবপত্র হিসাব। আমরা জানি সম্পদ ক্রয় করলে সম্পদ হিসাব আসে। আসবাবপত্র পণ্য ক্রয় বিক্রয় হলে, কেনা বেচা করা হলে ক্রয় বিক্রয় আসে, আর সমস্ত সম্পত্তি ক্রয় বিক্রয় হলে সম্পত্তির বাস্তব হিসাব হলে সম্পত্তি আসে। তাই আমরা এখানে দেখলাম আসবাবপত্র হিসাব নগদ হলো
নগদ 3000 টাকা, আসবাবপত্র ক্রয় করে আমরা 3000 টাকা নগদ দিলাম এবং বাকি 2000 টাকা কি দিলাম, চেকের মাধ্যমে দিলাম। তাহলে 2000 টাকা ব্যাংকের করলাম, অর্থাৎ আমার ব্যাংকের 2000 টাকা খরচ। এরপর আছে মালিক কর্তৃক উত্তোলন 1500 টাকা। আমরা জানি কোনো কারণে মালিক যদি প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে নেয় তাহলে প্রতিষ্ঠানের খরচ। সমস্ত উত্তোলনই মালিকের ব্যক্তিগত উত্তোলনই খরচ। প্রতিষ্ঠানের মালিক ব্যক্তিগতভাবে উত্তোলন করলে প্রতিষ্ঠানের খরচ হবে। তাহলে এটা ক্রেডিট সাইডে। তারিখ 26। উত্তোলন হিসাব, মালিক ব্যক্তিগতভাবে টাকা উত্তোলন করছে 1500 টাকা, তাহলে প্রতিষ্ঠানের 1500 টাকা কি হলো, খরচ হলো। তারপর ব্যাংক সুদ মঞ্জুর করলো। ব্যাংক সুদ মঞ্জুর করলো, অর্থাৎ ব্যাংক সবসময় সুদ দেয়। ব্যাংক সুদ নগদ টাকা আমাদের হাতে দেয় না, আমাদেরই ব্যাংক আমাদেরই অ্যাকাউন্টে জমা করে রাখে। এই কারণে টাকা দিল কারা, ব্যাংক, পাইল কারা, ব্যাংক। এই কারণে ব্যাংক সুদ সবসময় ব্যাংকের কলামে লিপিবদ্ধ করা হয়। নভেম্বর 30 ব্যাংক সুদ। ব্যাংক সুদ 500 টাকা, ব্যাংকের কলামে, কারণ এই টাকাটা আমাদের নগদ দেয় না, এটা হলো ব্যাংকের কলামে, ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে আছে। এখন আমরা কি করবো, উভয় দিকে যোগ করে জেড টানবো। আমরা জানি নগদ উদ্বৃত্তে সবসময় নগদ উদ্বৃত্তের পরিমাণ বেশি হবে এবং ব্যাংকের টাকা যে ডেবিট জিরো হতে পারে, ক্রেডিট জিরো হতে পারে। তাহলে আমরা দেখি দুই সাইড যোগ করি। এখানে 7 আর 3 10,000। ক্রেডিট দিকে দেখি, ক্রেডিট দিকে কোনা এদিকে আছে 4000, 3000, 7000 আর 2000, 9000। এদিকে টাকা বেশি, তাহলে এই ডেবিট দিকে টাকা যোগ করি। হিসাবগুলো করবো আমরা। শূন্যক্ষে 0, শূন্যক্ষে 0, শতক করে 0 0 0 0, 5 অক্ষে 5, হাজার করে 5 আর 6 11, 5 আর 6 11, 11 12 13, 13 8 21, 13 14 15 16 17 18 19 20 21। অর্থাৎ এই টাকাগুলি আমরা ক্রেডিট সাইডে লিখব। কত, অর্থাৎ যে টাকাটা কম হবে, ডেবিট দিকে 10,000 টাকা, ক্রেডিট দিকে 10,000 টাকা দিলে আমার যে টাকাটা কম হবে এই টাকাটাই এই মাসের শেষ তারিখে ব্যালেন্স শিট হিসাবে এখানে যোগ করে দিতে হবে। তাহলে নভেম্বর 30 তারিখ, 30 নভেম্বর 30, এখানে যে টাকাটা কম পড়বে এই টাকাটা এখানে ভরে যোগ করে দিতে হবে এখানে ব্যালেন্স শিট হিসাবে। ব্যালেন্স আমরা বাংলায় লিখতে পারি, ইংলিশে লিখতে পারি। ব্যালেন্স ব্যালেন্স সিডি, সি অবলিক ডি, এটা আমরা বাংলায় লিখতে পারি, ইংরেজিতে লিখতে পারি। ব্যালেন্স সিডি এখানে আমরা বিয়োগ করে দেবো। এই সবগুলো আমরা যোগ করে এর সাথে বিয়োগ করবো, অর্থাৎ আমরা এখানে মুখে মুখে যোগ করতে পারি। 0 কে 0 কে 0 0 কে 0 5, 5 হাজার করে 10 হবে, 5 হলে হাতে হলো 1, 1 আর 3 4, 4 1 5, 5 হাজার কত 10 হবে, 5 হইলে 5500। এদিকেও দেখা যাচ্ছে ডেবিট কলামের টাকা বেশি,
21,500 বিয়োগ করি 2 শূন্য কে 2 শূন্য 0 0 0 আছে কত 5 হবে 5 অক্ষে 5 হাতে নাই কিছুই 4 আর 3 7 8 9 9 আছে কত হলে 11 হবে 9 10 11 11 1 হাতে হলো 1 1 আছে কত 2 হবে 1 হলে 11,100 অর্থাৎ যে টাকাটা কম পড়বো আমরা ভরে দিই এটা হলো ব্যালেন্স সিটি যে দিকে কম পড়বো এটা এই টাকাটা ব্যালেন্স সিটি হিসেবে আমরা ভরে দেবো তাহলে ক্রেডিট দিকে আমাদের কম কত নগদ উদ্ধৃত করে 5,500 টাকা এবং ব্যাংক কলামে 11,500 টাকা কম পড়ছে এই টাকাটা আমরা ভরে দিচ্ছি তাহলে ডেবিটের টাকা বেশি কত ক্রেডিটের টাকা কম 5,500 নগদের টাকা এবং ব্যাংকের টাকা কম হলো 11,500 তাহলে আমার ডেবিট দিকে টাকা বেশি কত নগদ কলামে 5,500 এবং ব্যাংক কলামে 11,500 এটাই ব্যালেন্স বিডি পরের মাসের 1 তারিখে অর্থাৎ নভেম্বর মাসের পরের মাস ডিসেম্বর 1 ব্যালেন্স বিডি বি অবলিক বড় হাতের দিই উপরে বড় হাতের দিছি বড় হাতের বিডি দিই বি অবলিক ব্যালেন্স বিডি 5,500 টাকা আর ব্যাংক কলামে 21,500 টাকা তাহলে অঙ্কটা আমরা সবাই দেখেছি আগামী সপ্তাহে আমরা 3 গণনা বই করব সবাই একটু বাড়িতে মনোযোগ সহকারে বই দেখব আসসালামু আলাইকুম।